এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গোলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। নমস্কার, তারা বাংলার সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এক্ষুনি আপনারা আমাকে থেকে টিভি বন্ধ করতে যাবেন না, কিন্তু প্লিজ দয়া করে বলছি, কারণ আমি যে ধরনের কাজ করতে অভ্যস্ত ছিলাম এতদিন সিনেমার পর্দায়, আপনারা দেখেছেন যেটা, তার থেকে আমি অনেক সরে এসেছি। এখন বোধহয় যে কটা ইদানিংগত ছবি বেরিয়েছে তাতে মোটামুটিভাবে এই চেহারা নিয়েও ভদ্রদস্তুর চরিত্র করেছি এবং সেটা খুব সাকসেসফুলি আমি উত্তীর্ণ হয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে কিছুক্ষণ অন্তত আমার জন্য আপনারা আপনাদের সময়টা দিন। যদিও আমি উত্তর কলকাতার মানুষ, কিন্তু আমার জন্ম দক্ষিণ কলকাতায় মামার বাড়িতে 65B রাসবেরি এভিনিউ, লেক মার্কেটের জাস্ট অপোজিট যে বাড়িটা, সেই বাড়িতে আমার দাদামশাই ডাক্তার ছিলেন, তিনি ভাড়া থাকতেন, সেইখানে আমার জন্ম হয়। তখন তো এত নার্সিংহোম, হাসপাতাল ইত্যাদি ইত্যাদির ব্যাপার ছিল না, বাড়িতেই মারা সন্তানের জন্ম দিতেন, সেইভাবেই আমার জন্ম হয়। এবং আমার জন্মের সময় একটা টানাপোড়েন চলে, আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তখন কলকাতা শহরে একটা টালমাটাল অবস্থা ছিল। এদিকে আমাদের একটা নামকরণের প্রক্রিয়া হচ্ছে যে যদি ছেলে হয় তাহলে ঠাকুরদার নামের আদ্যক্ষর দিয়ে তার নাম রাখতে হয়, আর মেয়ে হলে বাবার নামের আদ্যক্ষর দিয়ে। তা যেহেতু আমি ছেলে হয়েছিলাম, মা বাবার প্রথম সন্তান, আমার ঠাকুরদার নাম হচ্ছে ঈশ্বর বিহারীলাল চট্টোপাধ্যায়, সেই জন্য ব দিয়ে, এবং আমার দাদামশাই অর্থাৎ মায়ের বাবা, তিনি আমার নামকরণ করেন বিপ্লব। তখন একটা ভীষণ ডামাডোলের মধ্যে দিয়ে চলছিল, বাবার প্রায় বাঁচার অবস্থা ছিল না, এমন একটা অসুখ করেছিল বাবার আর কি। যাই হোক, সেইখান থেকে আমার শৈশব শুরু। পরবর্তীকালে আমি আস্তে আস্তে আমার যেখানে আসল বাড়ি উত্তর কলকাতায় রাধাকান্ত জিউ স্ট্রিট, সেখানে আমরা চলে যাই স্বাভাবিকভাবে। এবং সেখানে প্রথমে যতদূর মনে পড়ে বাগবাজারে বোসপাড়া লেনে বোধোদয় বলে একটা স্কুলে আমি ভর্তি হই। সেখানে ক্লাস 2 অবধি পড়ার পর, তখন এত মন্টেসরি, কিন্ডারগার্টেন ইত্যাদি ইত্যাদি সেরকম কোনো ছিল না। ক্লাস 2 অবধি পড়ার পর আমি চলে আসি 12 নম্বর মোহনলাল স্ট্রিটে পার্ক ইনস্টিটিউশন, সেইখানে ভর্তি হয়। সেখানে আমার বাড়ির অন্যান্য যারা জাততুতো, আমি একই ছেলে আর আমার এক বোন আছে, কিন্তু আমার অন্যান্য জাততুতো দাদা বা আমার কাকা ইত্যাদিতে দাদুরা পর্যন্ত ওখানে পড়াশোনা করেছেন। সেই ক্ষেত্রে ওখানেই ভর্তি হয় এবং ওখান থেকেই হায়ার সেকেন্ডারিটা পাশ করি আর কি। স্কুলে পড়াকালীন স্বভাবতই যেরকম আর 5 জন ছেলে করে, খেলাধুলাতে প্রচণ্ড মন ছিল, কিন্তু তার একটা পেছনে কারণ ছিল। আমার বাবা সনৎ চট্টোপাধ্যায়, জীবিত এখনো, তিনি ছিলেন একজন স্পোর্টসম্যান, অ্যাথলিটস ছিলেন, এবং 1952 এশিয়ান গেমসে তিনি দিল্লিতে হয়, তিনি কম্পিট করেছিলেন। আমার বাবা ছিলেন আমাদের পরিবারের প্রথম সন্তান, প্রথম মানুষ যিনি প্লেনে করে তদানীন্তন এখন যেটা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তানে গিয়েছিলেন একটা অফিসিয়াল কাজেতে আর কি। তো বাবার সেই খেলাধুলার থেকেই কিন্তু আমি খেলাধুলার দিকে মনটা দিই, এবং স্কুলে চলাকালীন ফুটবল ক্রিকেট দুটোই একই সঙ্গে খেলতে থাকি। মোটামুটিভাবে খেলতাম, খুব একটা খারাপ নয় আর কি, ভালো তা বলবো না, কিন্তু খারাপ নয়। আমার মার আবার একটা উল্টো ব্যাপার ছিল, আমার মা ভীষণ গান বাজনার শখ। মার নাম অনিতা চট্টোপাধ্যায়, তিনিও জীবিত। মা এটা পেয়েছিল আমার দিদিমার কাছ থেকে। আমার দিদিমার নাম ঈশ্বর সুধা মুখোপাধ্যায়, দাদামশাইয়ের নাম ঈশ্বর ধীরেন্দ্র চন্দ্র মুখোপাধ্যায়, ডাক্তার ছিলেন, ডক্টর ধীরেন্দ্র চন্দ্র মুখোপাধ্যায়। তো সেই সুবাদে মার ইচ্ছে ছিল গান বাজনার দিকে। তো গান বাজনাটাও যে অল্প অল্প শিখিনি তা নয়, কিন্তু আমাকে ক্লাস 4-এ যখন পড়ি তখন একটা পোকা আমার মাথার ভেতর ভীষণ করে ঢোকে, সেটা হচ্ছে অভিনয়ের পোকা। একটি নাটক মঞ্চস্থ অভিমন্যু বধ বলে রামমোহন লাইব্রেরি মঞ্চে, সুকিয়া স্ট্রিট আর আপার সার্কুলার ক্রসিংয়ে,
সেইখানে আমি নাটকটি করি, অভিমন্যুর চরিত্রই করেছিলাম এবং জানি না মানে মোটামুটি ভালোই হয়েছিল, মেডেল পেয়েছিলাম, পদক যাকে বলে, এবং তার থেকে বেশি প্রতিশ্রুতি পেয়েছিলাম, যেগুলো পরবর্তীকালে আমার নাটকেও বলা আছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি যে রাখতে হবে সেই প্রতিশ্রুতি কেউ দেয় না, বলে সেই প্রতিশ্রুতিটাই রয়ে গেছে, বাদবাকি জিনিস পাইনি, কিন্তু কিছু মেডেল পেয়েছিলাম, পদক পেয়েছিলাম। সেই পোকাটা কিন্তু ঢুকেছিল, ফলে ফুটবল, ক্রিকেট ইত্যাদি ইত্যাদির সাথে আমাদের পাড়ায় একটা ক্লাব ছিল, সেখান থেকে প্রত্যেক বছরে বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র নাটক হতো এবং সেই রবীন্দ্র নাটক থেকেই কিন্তু আমার নাটক বা অভিনয়ের শিক্ষা এইটুকুনি বলা যেতে পারে আর কি। এইভাবে চলতে থাকে। তারপরে মাঝখানে আমাদের পরিবারের কিছু সমস্যা হয়, অর্থাৎ বাবার একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। সেই কারণে সাময়িকভাবে মানে কলেজে পড়া বন্ধ করে আমাকে ট্রেনিং নিতে হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিছু নেবার চেষ্টা করি। আর একটা জিনিস ছোটবেলায় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি দিনকে শেষ হয়, আমরা 3 বন্ধু, সুজিত সাহা, আমি আর অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়, 3 বন্ধু মিলে বাগবাজার গঙ্গার ঘাটে গিয়ে প্রথম সিগারেট খাই আর কি। এটা দারুণভাবে মনে আছে। এবং সিগারেটটা খাওয়ার পর বাড়ি যখন ফিরি তখন ঝালমুড়ি এবং আঙুলের এই দুটো আঙুলের এখানে পেঁয়াজ ঘষে ঘষে, যাতে মা বা বাবা ধরতে না পারে, সেই হিসেবে আসি আর কি। তো যাই হোক, সাময়িকভাবে ওইগুলো মানে কলেজে ভর্তি না হয়, পরবর্তীকালে যখন বাবা সুস্থ হন এবং বাবার একটা ব্যবসাও ছিল, সেটাও আমি খানিকটা দেখাশোনা করতাম, বাবাকে সাহায্য করতাম আর কি। তো তারপরে আমি সিটি নাইট আনন্দমোহন কলেজে, আমার স্ট্রিটে, সেখানে ভর্তি এবং সেখান থেকেই কিন্তু আমার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আর কি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেই সময় নানাবিধ পারিবারিক ব্যাপারে মাকে এবং বাবাকে হলদিয়া চলে যেতে হয়। মা ওখানে সেন্ট জেভিয়ার স্কুলের প্রিন্সিপাল হন এবং বাবা ওখানেই টুকটাক ব্যবসা করবার জন্য দুজনেই হলদিয়াতে চলে যান। সেই সময় আমি উত্তর কলকাতা আমাদের নিজস্ব বাসস্থান ছেড়ে মামার বাড়ি চলে আসি। মামার বাড়ি তখন চলে আসে 20 নম্বর বিপিন পাল রোডে। এই উত্তর কলকাতা নাটক করতাম, অভিনয় করতাম। আমাদের যে ক্লাব থেকে যিনি ডিরেক্টর ছিলেন তার নাম ছিল ঈশ্বর সরজিৎ চট্টোপাধ্যায়, ডাক নাম ছিল কালুদা। তিনি আমাদের শেখাতেন। তাঁর বাড়িতে আমরা লুকিয়ে লুকিয়ে একজন রিহার্সাল দেখেছিলাম। বিশেষ করে আমি তো দেখেইছিলাম, সেটা হচ্ছে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী মহাশয়ের। এবং যদিও তখন চিনতে পারিনি, কিছুদিন আগে সৌমিত্রদার সঙ্গে কথা হচ্ছিল, সৌমিত্রদা ওই বাড়িতে রিহার্সাল দিতেন, শিশিরবাবু আসতেন ওই বাড়িতে, কিন্তু রিহার্সাল চলতো রাধাকান্ত জি স্ট্রিটের বাড়িতে। তো সেখান থেকে আস্তে আস্তে নাটকের এটা আমার ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং আমার বেশ ভালো মনে আছে, যতগুলো নাটক করেছিলাম তার মধ্যে রথের ঋষি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রা নাটকে রথের ঋষিতে আমি কবির পাঠ করেছিলাম। সেটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। কালুদা অডিশন নেবে সবাই। তার আগের দিন আমি উত্তরপাড়ায় ছিলাম আমার এক পিসির বিয়েতে বাসর জায়গা। তখন একটা বাসর জায়গার ব্যাপার ছিল খুব, আমি জানি না ইদানিংকালে সেটা কতদূর হয়। বাসর জেগেছিলাম বলে সকালবেলা বাড়ি ফিরে এসে রাধাকান্ত জি স্ট্রিটে বাড়িতে ফিরে এসে ঘুমোচ্ছিলাম। প্রায় বেলা 11টা নাগাদ আমাকে ডাকতে আসে, মা ডেকে দেয় ধাক্কা টাক্কা দিয়ে। ফলে আমি যখন কালুদার সামনে অডিশন দিতে গেছি তখন এমনি গলাটা খানিকটা ভারী ছিল, মেজাজটাও খুব একটা ভালো ছিল না, ঘুম ভেঙে গেছি। ফলে আমি মানে সেইভাবেই আস্তে আস্তে কথা বলতে শুরু করি। তাতে করে কালুদা বলেছিলেন যে, আমার মনে আছে এখনো, বাবা এ তো কবির মতনই কথা বলছে আর কি, কেটে কেটে ইত্যাদি ইত্যাদি। তো বলা যেতে পারে অ্যাকচুয়ালি অভিনয়ের হাতে খড়ি খানিকটা কালুদার কাছ থেকে পাওয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর মাঝখানে আরও অনেক ঘটনা ঘটেছে। যেমন আমরা যখন স্কুলে পড়ি, দেশবন্ধু পার্কে আমরা ফুটবল খেলতে আসতাম, বড় মাঠটা যেটা দেশবন্ধু পার্কের, সেখানে খেলছিলাম। সেই সময় হঠাৎ আমাদের কানে খবর আসে যে শ্রদ্ধেয় ছবি বিশ্বাস মহাশয় অ্যাক্সিডেন্টে মারা গেছেন এবং তার বডি আরজিকর হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমরা সেই অবস্থায় ছুটেছিলাম আরজিকর হসপিটালে। তার বডি আমরা দেখতে পাইনি, কিছু অভিনেতা অভিনেত্রীকে দেখতে পেয়েছিলাম, গেছিলেন। এবং আমাদের পরিচালক স্বর্গত সলিল দত্ত মহাশয় তার একটা ছবির শুটিংও করেছিলেন ছবি বিশ্বাসের ডেড বডি নিয়ে। সেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হয়। তো এইভাবেই আমাদের সময়টা কাটতে থাকে। ইনফ্যাক্ট রাধাকান্ত জি স্ট্রিটে যখন আসি,
আমার জারতুতো দাদা যারা ছিলেন, জারতুতো বোন, আমাদের একটা ঘরোয়া পরিবেশ ছিল। যদিও আমরা একান্নবর্তী পরিবার বলতে যেটা বোঝায় ঠিক সঠিক অর্থে সেটা ছিলাম না, আমরা যে যার নিজের ফ্ল্যাটে থাকতাম, যে বাড়িতে থাকতাম আর কি, কিন্তু কোথায় একটা সৌহার্দ্যপূর্ণ ব্যাপার ছিল আমাদের মধ্যে। এবং তখন সবচেয়ে ইন্টারেস্টিং হতো যেটা, বিয়ে বাড়ি এখন যেমন ক্যাটারিং হয়ে গেছে, তখন তো ক্যাটারিং হতো না। আমাদের এমনিতেও পরিবারটা বিশাল এবং ন্যাচারালি নিমন্ত্রিত লোকও প্রচুর হতো, নিমন্ত্রিত কোনো বিয়ে বাড়ির ক্ষেত্রে বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে প্রচুর লোক হতো। তো সেইখানে আমরা নিজেরাই, ভাইটাই, কাকা ইত্যাদি এরা মিলে কিন্তু পরিবেশনের দায়িত্ব নিতাম। এবং আমাদের প্রায় লিস্ট করা হতো ইনচার্জ কে জল দেবে, কে লেবু দেবে, কে নুন দেবে, কে অমুকটা দেবে, এটা কিন্তু একদম পরিষ্কার করে বলা থাকতো। এবং আমার মনে আছে আমার এক কাকা, ভমুল কাকা, সে থাকতো এর মানে চার্জে, এবং কারোর যদি কোনো গাফিলতি হতো পরবর্তীকালে প্রচণ্ড বকুনি খেতে হতো। এবং তাকে প্রায় এইভাবে শাসানো হতো যে আগামী যে অনুষ্ঠানটা আসছে সেখানে কিন্তু তাকে এই ধরনের কাজ থেকে বাদ দেওয়া হবে। এবং তখন কিন্তু এই পরিবেশন করার জন্য আমাদের একটা অদ্ভুত আগ্রহ ছিল, যে একটা বিশাল জায়গায় চলে গেলাম, আমি না হলে জলটা দেওয়া যাবে না, আমি না হলে মাছটা দেওয়া যাবে না, আমি না হলে ভাত দেওয়া যাবে না, এরকম একটা ভাব ছিল আর কি। তো একটা অদ্ভুত ঘরোয়া পরিবেশের মধ্যে, এবং একটা সবাই মিলে, কাকা, জ্যাঠা, জারতুতো, খুড়তুতো ভাই বোন সবাই মিলে আমাদের একটা আড়ত ছিল। আমাদের পৈতৃক যে ব্যবসা, পৈতৃক মানে আমার ঠাকুরদার যে ব্যবসা পাটের, ঠাকুরদা পাটের দালালি করতেন, সেই তার একটা আড়ত আছে এখনো রাজ্যিকরের পেছনে, মনমতো গাঙ্গুলি স্ট্রিট অর সামথিং এরম হবে হয়তো, খালদার একদম। তো সেখানে প্রত্যেক পয়লা বৈশাখে হালখাতায় অন্যান্য জায়গায় যাওয়ার থেকে আমাদের ওইখানে যাওয়ার খুব একটা ইন্টারেস্ট থাকতো। কারণ ওখানে আমাদের লোকনাথ দা আর কি, একজন উড়িষ্যার লোক, সে তিনি কাজ করতেন। তো লোকনাথ দা একটা অদ্ভুত আমপোড়া শরবত বানাতেন, অদ্ভুত আমপোড়া শরবত, এবং সেইটার অ্যাট্রাকশানে কিন্তু আমরা মানে বিশেষ করে হালখাতায় আড়তে যাওয়ার একটা অদ্ভুত অ্যাট্রাকশন থাকতো। অন্যান্য দোকানে যেমন কাপড়ের দোকান বা গয়নাগাটির দোকান মায়ের সঙ্গে যেতাম। খাবোটা কি? বিস্কুটের রাজা থাকতে চিন্তা কিসের রে? বিস্কুটের রাজা? রাজা বিস্কুট বলছো? খাচ্ছি। বিগ বি। এই সময় কে হতে পারে? হাজবেন্ড? বাচ্চারা? কাল অব্দি এটাই আমার চিন্তা ছিল, কিন্তু আজ নেই। থ্যাঙ্কস টু জাইকম। নতুন জাইকম ভিডিও ডোর ফোন, এবার বাড়িতে আসা লোকেদের সঙ্গে দেখা করুন, দরজা না খুলে। বেকারি, অনিশ্চিত কর্মসংস্থান দারিদ্র্যের প্রধান কারণ। দূরীকরণে চাই স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। উপযুক্ত সরকারি পরিকাঠামো, আর্থিক সহায়তার সুযোগ পাচ্ছে 1 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী। তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতিতে দরিদ্র জনসাধারণের উপার্জন হয়েছে সুনিশ্চিত ও সুস্থায়ী। IRDP, SGSY প্রভৃতি প্রকল্প ব্লক স্তরের মানুষকে দিয়েছে সচ্ছলতা। স্বনিযুক্তি প্রকল্পের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কর্মসংস্থান বাড়িয়ে চলেছে রাজ্য সরকার। নিউ দীঘার সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের একমাত্র ঠিকানা নিউ দীঘার সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া। এমন খাবার পাবেন কোথায়? হোটেল সাগর প্রিয়াতে। দীঘার নবতম আকর্ষণ। হ্যাঁ, হোটেল সাগর প্রিয়া। দীঘাতে হোটেল সাগর প্রিয়া। এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। আর একটা জিনিসও ছোটবেলার কথা খুব ইন্টারেস্টিং লাগে, ঠাকুর দেখা মানে ট্রামে করে বেরোতাম। তখনকার দিনে তো এই ধরনের ভিড় ইত্যাদি ইত্যাদি ছিল না। আমার এক দাদা, জারতুতো দাদা ফুল দাদা, এবং আমার জারতুতো ভাই সমীর, আমরা 3 জনে মিলে ট্রামের 2nd ক্লাসে চেপে আমরা প্রায় উত্তর থেকে দক্ষিণ কলকাতার ঠাকুরগুলো চষে বেড়াতাম। আর নবমীর দিন আমার মনে আছে, বেশ কয়েক বছর ধরে নবমীর দিন সকালবেলা মা একটা রিক্সা ভাড়া করতো। সেই রিক্সায় চেপে আমি আর মা আইডিটলা, সার্বজনীন, কুমোরটুলি, শোভাবাজার, তারপরে আমাদের ওই দিককার যে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ইত্যাদি ইত্যাদি যে ঠাকুরগুলো, ইভেন আমরা রিক্সা করে তখন মোহাম্মদ আলী পার্কে তখন পুজো হতো না, হতো দমকলে, ফায়ার ব্রিগেডের পাশেই, সেখানকার ঠাকুর পর্যন্ত ওখানে দেখতে গেছি। গৌরীবাড়ি সার্বজনীন,
ইত্যাদি ইত্যাদি এগুলো দেখেছি। এইভাবে আস্তে 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 আমার স্কুলের জীবনটা শেষ করে তারপর সেখান থেকে কলেজে আসি। কলেজ জীবনটা কিন্তু মোটামুটি করেছি মামার বাড়ি থেকে। সেখানে আমার 2 মামা আর আমার মাকে নিয়ে 3 বোন, মারা 3 বোন, আমার 2 মাসি, বড় মাসি আর ছোট মাসি, তারা সবাই জীবিত। সেইখানেই আমার কলেজ লাইফটা কাটতে শুরু করে আর কি। এবং এই পাড়ায় চলে আসার পর দক্ষিণ কলকাতায় উত্তর কলকাতার সঙ্গে সম্পর্কটা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে এসে আর একটা জিনিস আমি রপ্ত করতে শুরু করি, সেটা হচ্ছে অ্যান্ডারসন ক্লাবে আমি সাঁতারটা শিখেছিলাম, যদিও উত্তর কলকাতা দেশবন্ধু পার্কের যে পুকুরটা সেখানে হাটখোলা ক্লাবে আমি সাঁতার কাটতাম। এখানে অ্যান্ডারসন ক্লাবে নিয়মিত সাঁতারে ভর্তি হলাম এবং সাঁতারটাও এইভাবে কিন্তু আমার স্পোর্টসের দিকটা ন্যাক ছিল। এবং সাথে সাথে কিন্তু এখানে আসার পর কিঞ্চিত কয়েকদিন নাটকের ব্যাপারটা বন্ধ ছিল কলেজ জীবনের এতে। পরবর্তীকালে হঠাৎই একটা যোগাযোগের মধ্যে আমি বহুরূপীতে যোগদান করি। বহুরূপীতে যোগ দেওয়ার পেছনে তখনকার দিনে বহুরূপীর সম্পাদক যিনি ছিলেন কালীপ্রসাদ ঘোষ মহাশয়, তার ছোট ভাই শঙ্কর প্রসাদ ঘোষ মারা গেছেন, তিনিও মারা গেছেন। তারই সুবাদে আমার বহুরূপীতে যাওয়া এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে সেটা প্রায় এখনও করে থাকি আমি। যেমন কেউ যদি বলে আমার বাড়িতে চলে এসো, আমি যদি বাড়িটা না চিনি, সে চিনে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমি নিজে নিই, সে যেখান থেকেই হোক, মানে টেলিফোন ডিরেক্টরি থেকে হোক, অন্য কাউকে জিজ্ঞেস করে হোক ইত্যাদিতে, তাকে কিন্তু জিজ্ঞেস করি না। ফলে শঙ্করপ্রসাদ ঘোষ যিনি আমায় বলেছিলেন যে এরম বহুরূপীতে ডেকেছে এবং বহুরূপী যাওয়ার ব্যাপার, আমি কিন্তু বহুরূপী চিনতাম না। কড়িয়া রোডে তখন রিহার্সাল হয় আমাদের, সমুদারা থাকতেন 11 রোডে নাসিরউদ্দিন রোডে, কিন্তু রিহার্সালটা হতো কড়িয়া রোডে। তখন পরবর্তীকালে 7 নম্বর লোয়ার রেঞ্জে উঠে আসে। তো আমি জিজ্ঞেস করিনি বহুরূপীটা কোথায়, কিন্তু এদিক ওদিক সেখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে খুঁজে খুঁজে বহুরূপীর জায়গাটা বার করি কড়িয়া রোডে এবং আসি। তখন মানে শ্যামবাজার থেকে এখানে আসতে, বাক্সা কাছে আসতে 2টো ট্রাম কিংবা 2টো বাস বদলাতে হতো। তখন শ্যামবাজার থেকে এসে প্রথম বহুরূপীতে জয়েন করেছিলাম, পরবর্তীকালে সাউথে চলে আসি আর কি। তো 2টো ট্রাম এবং 2টো বাস বদলাতে হতো। শিয়ালদা স্টেশন, এখন যেখানে গাড়ি টাড়ি রাখার জায়গা আছে, সেখানে ট্রামের ডিপো ছিল সেখানে। তো যাই হোক, এই আসি এবং কালীপ্রসাদ ঘোষ মহাশয় তখন ছিলেন না। কড়িয়া রোডে আমাদের যে রিহার্সাল রুমটা ছিল তার বাইরে একটা বিশাল ছাদ ছিল, ইনফ্যাক্ট ছাদেতেও আমরা রিহার্সাল দিতাম। সেখানে সমুদার সঙ্গে দেখা হয়, সৌম্য মিত্র মহাশয়। তো আমার এখনো মনে রয়েছে যে উনি জিজ্ঞেস করেছিলেন, আপনি প্রথম দিন তো আপনি বলেই ছিলেন, উনি আপনি কোত্থেকে আসেন? তাই আমি বলেছিলাম উত্তর কলকাতা থেকে আসি, দেশবন্ধু পার্কের ওখান থেকে। এবং তারপরে উনি বলেন যে তার মানে আপনাকে 2টো ট্রাম কিংবা 2টো বাস পাল্টিয়ে আসতে হয়। বললাম হ্যাঁ। তো বলেছিলেন আমাদের এখানে অ্যাটেন্ডেন্স কিন্তু 6:30 সন্ধ্যেবেলা। 6:30 মানে 6:30টাই, এই হর্ষইটার উপর উনি আমাকে জোর দিয়েছিলেন খুব। এবং আমার মনে আছে তখন আমি একদিন হয়েছে প্রায় 5:30টার মধ্যে আমি ওখানে পৌঁছে গেছি, কিন্তু একেবারে নতুন বলে আমার হাতে বহুরূপী তখন চাবি দিত না, ঘরে রিহার্সাল রুমের চাবি দিত না। কারণ রিহার্সাল রুমের যে লাইব্রেরিটা, সেখানে এমন অনেক বই আছে, সেটা একমাত্র শুধু ন্যাশনাল লাইব্রেরিতে আছে বলে আমি মনে করি। এর বাইরে কোনো লাইব্রেরিতে সেই বই আছে বলে আমি জানি না। তো সেই কারণে চাবি দিত না। আমার পুরো পার্ক সার্কাসটা চেনা হয়ে গেছে, শুধু আগে আসার জন্য আমি ঘুরে ঘুরে বেড়াতাম। এরম ঘটনা ঘটেছে, পার্ক সার্কাস ময়দানে বসে আমি বাদাম খেয়েছি, খেয়ে ওই 6:20 ইত্যাদি ইত্যাদির সময় ঢুকতাম বহুরূপীর রিহার্সাল রুমে। আবার এমন অনেক দিন হয়েছে যে আমার এখান থেকে যেতে হয়তো একটু দেরি হয়েছে, মানে আমি হয়তো বেগবাগানে মোড়ে নেমেছি, তখন 6:20 বাজে। লিটারেলি বলতে গেলে আমি ওখান থেকে দৌড়েছি রিহার্সাল রুমে, যাতে 6:30টার মধ্যে মানে 6:30 হয়ে গেলে আমাদের দরজা বন্ধ করে দেওয়া হতো। এবং রিহার্সাল রুমের দরজা বন্ধ থাকতো, যে আসতো সে ছাদে বসে থাকতো, ছাদে অপেক্ষা করতো। পরবর্তী সময় আর কি 7:30, 8টা এরকম সময় যদি শম্ভুদা মনে করতেন বা কালীপ্রসাদ ঘোষ মনে করতেন, তখন তাকে ভেতরে ডাকাতো, আদারওয়াইজ তাকে বাইরে বসে থাকতো। তো সেটা যাতে না হয় সেই জন্য ওখান থেকে দৌড়তাম এবং দৌড়ে 6:30টার মধ্যেই পৌঁছে যেতাম। পরবর্তীকালে দেখেছিলাম এই 6:30টা আস্তে 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 কিরাম কি বলবো অদৃশ্য হতে শুরু করে আর কি। এবং একদিন ছাদে দাঁড়িয়েছিলাম, আমি লক্ষ্য করেছিলাম আমাদের একটা ছেলে ছিল, সে তখন বাজে 6:30 কি 6:35 হবে, ছাদে দাঁড়িয়ে আছি আমি এবং হিমাংশু চট্টোপাধ্যায়।
তো দেখি সে নিজের দিতে আস্তে 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 হাঁটতে হাঁটতে আসছে। তাই বললাম, হিমাংশুদা দেখো, আমি কিন্তু যখন আসতাম এরম সময় আমি কিন্তু দৌড়তাম, কিন্তু আজকে কোথায় চেহারা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। এদের মধ্যে সেই তাগিদটা নেই যে আমাকে 6:30তেই পৌঁছতে হবে, এই তাগিদটা কিন্তু নেই। এবং আমার মনে হয়, আমি জানি না, আমি ভুল বলতে পারি, এখনকার দিনে যারা নাটক করছেন, অনেক ভালো ভালো সবাই নাটক করছেন, অনেক ছেলে মেয়ে এসছে, এত নাটকের দল বেড়ে গেছে। তখন তো এত দল ছিল না, তখন মূল আইপিটি ছিল ভারতীয় গণনাট্য সংঘ, বহুরূপী, এলটিজি, নান্দিকা, রূপকার এবং হিন্দিতে শ্যামানন্দজি করতেন অনামিকা কলা সংগম। তো এখনকার দিনে বোধহয় সেই চাহিদাটা, সময় মানে সময়টাকে রাখা, এই চাহিদাটা বোধহয় এখন খুব একটা নেই। এবং আমার তাতে কি অসুবিধা হয়েছে, এখন যে পেশায় আমি নিযুক্ত আছি বা অন্যান্য যে কোনো জায়গায় যে সময়টা দেওয়া হয় তার 10 মিনিট আগে, 5 মিনিট আগে আমি পৌঁছে যাই। সবচেয়ে বেশি অসুবিধা হয় সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করতে গিয়ে। আমার কো অ্যাক্টর, কো অ্যাক্ট্রেস কিন্তু কোনো সময় আমি পাইনি ঠিক সময় এসেছে। আমি গিয়ে, এবং এটা নিয়ে একজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়ে গেছিল, আমি কমপ্লেনও করেছিলাম। তো ওই যে জায়গাটা ধরে রেখেছিল সময়ের ব্যাপারটা, 6:30 মানে 6:30টাই সমুদা বলেছিলেন, সেইটা আমার মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। এবং আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই, যেমন আমি যখন মানিকদার বাড়িতে যেতাম, এই প্রসঙ্গেই বলছি, মানিকদার বাড়িতে যখন যেতাম আমি প্রায় সকালবেলা 7:30-8টার মধ্যে পৌঁছে যেতাম। কিন্তু ওই সময়ের মধ্যেই দেখতাম মানিকদা চান করে, ব্রেকফাস্ট করে, সুপুরি খেতে খেতে হয় আঁকছেন, নয় লিখছেন, নয় মিউজিকের করছেন, কিছু না কিছু একটা করছেন। এই যে একটা নিয়মানুবর্তিতা বলে, এবং এইগুলো কিন্তু একটা শিল্পী, যে কোনো শিল্পী, সে ফুটবল খেলোয়াড়কেও আমি শিল্পী বলবো, এমনি শিল্পী যিনি পেন্টিং করেন তিনিও শিল্পী, গানের শিল্পী, প্রত্যেকের মধ্যে এই জায়গাটা বোধহয় একটা ডিসিপ্লিনের জায়গা ভীষণভাবে দরকার। যে কারণে কিন্তু অনেক ভালো পরিচালক, ছবির জগতের পরিচালক বলছি, নষ্ট হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন শুধু ইনডিসিপ্লিনের জন্য। এইভাবে প্রায় 2 বছর কি 2.5 বছর বহুরূপীতে এই করে আচমকা আমার ভাগ্যে শিখে ছেড়ে আমি এর মধ্যে করেছিলাম কি, নাটকগুলো মুখস্থ করে ফেলেছিলাম। কিন্তু মানে রোজ রিহার্সাল দেখে 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 মুখস্থ করে ফেলেছিলাম। এবং এখানে হলো কি, অদ্ভুতভাবে দুটো যোগাযোগ হলো। 1 নম্বর হচ্ছে অরুণ মুখোপাধ্যায়, আমাদের বহুরূপীর অরুণ মুখোপাধ্যায়, স্বর্ণশিখর প্রাঙ্গণে ছবি করতে গিয়ে তার হাত ভাঙে। এবং তখন রবীন্দ্র সদনের, যেমন আজও রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র নাটক হয়, বহুরূপী নাটক করতো। এবং দিন 5-6 আগে কি 4-5 দিন আগে খবর আসে যে অরুণ মুখার্জির হাত ভেঙে গেছে, এবং 4-5 দিন বাদেই রাজা নাটক। আমার কাছে খবর আসে কালীপ্রসাদ ঘোষের মারফতে যে এরম ব্যাপার, সমুদা তোমায় ডেকেছেন এবং ভণ্ডরাজ সুবর্ণ চরিত্রটা তোমায় করতে হবে। এখন আমি বরাবরই এই ব্যাপারে খুব রপ্ত ছিলাম। আমি দেখলাম যে আমি অভিনয়টা পরে করব, সমুদার সামনে যে অডিশনটা দিতে হবে পার্টটা করব বলে, যেহেতু পার্টটা আমার মুখস্থ, সেইটাকে সমুদাকে প্রমাণ করব যে পার্টটা আমার মুখস্থ। তো আমি গড় গড় করে পার্টটা বলে গেলাম। তারপরে সমুদা তো বললো ন্যাচারালি পাস। তখন আমি মানে মোটামুটি অরুণদার থেকে খানিকটা নিয়ে, খানিকটা আমার নিজের মধ্যে থেকে, সমুদার কাছ থেকে জেনে, বৌদি তৃপ্তি মিত্র কাছ থেকে জেনে পাঠটা করলাম। সাথে সাথে আর একটা ব্যাপারও হলো, অমর গাঙ্গুলি ছিলেন সং অ্যান্ড ড্রামা ডিভিশনে, তিনি বদলি হয়ে যান আমেদাবাদে। এবং তিনি বদলি হয়ে যাওয়াতে অনেকগুলো পার্ট খালি হয়ে পড়ে, তখন ওই রিশাফলিং চলতে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে অয়দীপ হাউস নাটক তখন চলছে, অমরদা করতেন টাইরেসিয়াস। তো এখানেও কথা হলো যে কে করবে টাইরেসিয়াস। আমি তো আগে থেকে হাত তুলে বসে আছি। তো আমার হাত তোলা দেখার পর এটা এখনো চলে, মানে আমি হয়তো কেউ কাজটা এগোচ্ছে না, যেই আমি এগোলাম তখন বললো বিপ্লব করছে, তাহলে আমি করি। এবং সেখানেও সেদিনকে তাই হয়েছিল। আমি, আমার সাথে সাথে দেবতোষ ঘোষ, তারাপদ মুখার্জি এবং শঙ্কর প্রসাদ ঘোষ, যার সুবাদে আমি বহুরূপীতে গেছিলাম, আমরা 4 জনে মানে কম্পিটিশনে নামি আর কি। ফাইনালি শঙ্কর প্রসাদ ঘোষ এবং আমি ফাইনালি থাকি 2 জনে। যিনকে ফাইনাল হবে কে করবে অয়দীপ হাউসে টাইরেসিয়াসের চরিত্র, সেদিন ডক্টর মণি বিশ্বাস, একজন চাইল্ড স্পেশালিস্ট,
সিপিআই এর ভদ্রলোক, সমুদাদের খুবই বন্ধু লোক, তিনি কাকতালীয়ভাবে এসে যান। সমুদা বলেন যে ভালোই হয়েছে, আমাদের জাজমেন্ট দিতে হবে না, ডাক্তার বিশ্বাস আপনি বলুন এদের দুজনের মধ্যে কে করবে। সেখানেও আমি বদমাইশি করলাম। বদমাইশিটা কি করেছিলাম, এগুলো কিন্তু আমার মনে হয় যারা আজকের এই অনুষ্ঠান দেখছে এবং যারা নাটকের সঙ্গে জড়িত আমাদের পরবর্তী প্রজন্ম, কিঞ্চিত যদি এগুলো মাথায় রাখে আমার মনে হয় হয়তো ভালো হলেও হতে পারে আর কি। সেটা করলাম কি, আমি দেখলাম অমরদা এই পাঠটা করতেন এবং অমরদা অসাধারণ অভিনয় করতেন। অমরদা দশচক্র নাটকে এবং অয়দিপাউসে টাইরিসিয়াসের চরিত্রে, দশচক্র নাটক আর অয়দিপাউসে যা অভিনয় করেছিলেন, আমার মনে হয় কিছু কিছু জায়গায় সমুদাকে ছাপিয়ে গেছিলেন অমরদা। তা আমি দেখলাম যে এই পাঠটা যদি আমাকে নিতে হয়, আগে পুরোটা অমরদাকে কপি করতে হবে, পুরোটা অমরদাকে কপি করে আমাকে পাঠটা নিতে হবে, তারপর নিজের মধ্যে দিয়ে সেটা ব্লেন্ড করতে হবে। তো সেই কাজটাই করি এবং স্বাভাবিকভাবে আমি সাকসেসফুল হই। ডক্টর বিশ্বাস বলেন বিপ্লব তো হুয়েও দেখছি অমরকে একদম তুলে ধরেছে, তো বিপ্লবী করুক পাঠটা। কিন্তু তার পরবর্তীকালে আরো অদ্ভুত ব্যাপার হয়। একমাত্র রাজা অয়দিপাউস নাটকে অয়দিপাউস ইউকাস্তে বিশ্বনাথ একটা পাঠ করতেন মেষপালক, একটা মেষপালক, গঙ্গাদ একটা পাঠ করতেন মেষপালকে। এই চারটে চরিত্র ছাড়া অয়দিপাউসে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব চরিত্রগুলো আমি বিভিন্ন জায়গায় অভিনয় করেছি, ক্রেয়ন করেছি, কোরাসের দলে অভিনয় করেছি, বিভিন্ন যে টাইরিসিয়াস তো করতামই, ঘুরিয়ে ঘুরিয়ে শঙ্কর যখন টাইরিসিয়াস করলো আমি হয়তো চলে গেলাম ক্রেয়নে, এরাম হতো আর কি। ফলে অয়দিপাউস নাটকটা এক সময়, এখন আর নেই, এক সময় পুরো নাটকটা আমার সাংঘাতিকভাবে মুখস্থ ছিল এবং সমুদার সামনে গড় গড় করে সেটা বলতাম। সমুদা লাইক করতেন, সমুদা বিভিন্ন জায়গায় বলেছেন যে বলতেন বিপ্লব যদি গেঁজিয়ে না যায় তাহলে হয়তো অনেক দূর যেতে পারবে। আমি জানি না তিনি আজকে উপর থেকে দেখে কি ভাবছেন, আমি কতটা গেঁজিয়েছি বা কতটা যেতে পেরেছি সেটা তিনিই বলতে পারবেন। The new Nokia 5300 Express Music and Nokia 5200. Music connects. কৃষিতে স্বনির্ভর রাজ্য পশ্চিমবঙ্গ, শিল্পে অগ্রসর রাজ্য পশ্চিমবঙ্গ। দুই ক্ষেত্রের মেলবন্ধনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উল্লেখযোগ্য নজর ও গুরুত্ব দিয়েছেন রাজ্য সরকার। আগ্রহী ব্যক্তি ও গোষ্ঠীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ ও বিপণনের জন্য রাজ্য সরকারের একাধিক কর্মশালা চালু। সবজি, মশলা, ফুল ও ফল চাষে উৎসাহ দানের সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ফুড পার্ক তৈরির কাজ চলছে। ঘরে ঘরে হোক খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য ভাণ্ডার হোক সমৃদ্ধ, বাড়ুক উপার্জন। আমাকে আর্জেন্টলি বাইরে যেতে হবে, বাড়িটা কার দায়িত্বে ছাড়ি, প্রতিবেশীও নেই। কাল অবধি এটাই আমার চিন্তা ছিল, কিন্তু আজ নেই। আজ আমার কাছে হোম সিকিউরিটি সিস্টেম আছে। নতুন জাইকম ইলেকট্রনিক হোম সিকিউরিটি সিস্টেম আজই ঘরে আনুন আর সুরক্ষার সব চিন্তা থেকে মুক্ত হয়ে যান। এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। তো চুটিয়ে তো থিয়েটার করতে লাগলাম, দুটো চাকরিও করেছি এবং সেই চাকরি পাওয়ার সুবাদে রিহার্সালে ঠিক মতো আসতে না পারার দরুন বহুরূপীতে যাওয়াটা বন্ধ হলো। কিন্তু মনের মধ্যে একটা ইয়ে ছিল যে কোনোদিনই, মানে সেটাও সমুদায় ঢুকিয়ে দিয়েছিলেন, সারাক্ষণই সবাইকে বলতেন যে জীবনে কোনোদিন ক্যারানি বৃত্তি করো না। আরে সে তো করবে না, কিন্তু খাবেটা কি, খেতে তো হবে। তখন ভেতরে ভেতরে একটা ডিসিশন নিই যে আমি এই গ্রুপ থিয়েটারে পয়সা পাওয়া যায় না, পয়সার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আমি গ্রুপ থিয়েটারে এটা ভেঙে আমি যদি পেশাদারিত্ব গ্রহণ করি, পেশাদারের গৃহের দরজায় যদি আমি ধাক্কা মারি, পেশাদার নাটক, সিনেমা, তখন তো সিরিয়াল ছিল না, সিনেমা। তো এই সুবাদে প্রথমে একটা পেশাদারি মঞ্চে আমি যোগ দিই, সেটা হচ্ছে এই ঢাকুরিয়াতে অবনমহলে চার মূর্তি গোয়েন্দাগিরি বলে একটা নাটক স্বর্গত শ্যামল সেন মহাশয় ডিরেকশন দিয়েছিলেন এবং বলা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই প্রথম মঞ্চ সফল পেশাদারি মঞ্চে প্রথম নাটক প্রসেনজিতের, ওইটা ক্যাবলার পাঠ করেছিল টেনিদার গল্পতে আর কি। অবভিয়াসলি আমি টেনিদা করেছিলাম। তো এটা প্রথম। তারপরে দীর্ঘদিন এদিক ওদিক যোগাযোগ করে ইতিমধ্যে সত্যজিৎ বাবুর সঙ্গে একটা অদ্ভুতভাবে যোগাযোগটা হয়েছিল বহুরূপীর মাধ্যমে, অর্থাৎ সেই সময় আমরা একটা
বাংলা নাটমঞ্চ প্রতিষ্ঠা সমিতি বলে একটা সংস্থা গঠন করা হয়। সমুদার একটা প্ল্যান ছিল যে একটা ন্যাশনাল থিয়েটার মতন করা হবে আর কি, এবং সেখানে মানে পশ্চিমবাংলার যাবতীয়, পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যাবতীয় বিধক্ত মানুষ সেই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। রবিশঙ্করজি থেকে শুরু করে সত্যজিৎ রায় থেকে শুরু করে আলী আকবর খান সাহেব, অন্নদা শঙ্কর রায়, এরকম সবাই। এখন যেহেতু আমি এই দিকটায় থাকতাম দক্ষিণ কলকাতায়, এই চিঠিপত্র আদান প্রদান এগুলো সব আমার মাধ্যমেই হতো, এবং আমার ভালোও লাগতো। এখন এই ধরনের মানুষদের কাছে আমার মতো একটা লোক যাবে, তাদের সঙ্গে 5 মিনিট হলেও কথা বলবে, এইটা আমার জীবনের একটা চরমতম সাফল্য বলে আমি মনে করতাম। এবং আমি যে কাজগুলো নিতাম সেই সুবাদে সত্যজিৎবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। সেই সময় দেশ পত্রিকা, এখনকার দেশ না, তখনকার দিনের দেশ পত্রিকায় একটা খবর বেরোয় যে সত্যজিৎবাবু প্রতিদ্বন্দ্বী, সুনীল গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী ছবি করছেন উপন্যাস নিয়ে, এবং সমস্ত নতুন ছেলে মেয়ে নিয়ে করছেন। আমার মনে হলো এটা বোধহয় সুযোগ, একটা মারাত্মক সুযোগ। 3 নম্বর লেক টেম্পল রোডে থাকতেন উনি তখন। আমি গিয়ে দেখা করি, আমার সঙ্গে সৌভনিকের বিমল বন্দ্যোপাধ্যায় ছিলেন। অদ্ভুত ব্যাপার, আমরা দুজনে মিলেই গেছিলাম রাত্রিবেলায়, 7:30-8টা হবে। তা ওনার একটা ওই মানে একটা হাফ ডোর মতন ছিল, সেইখানে অবধি গিয়ে বিমল ব্যানার্জি, সে আর ফাইনালি সত্যজিৎবাবুর কাছে যায়নি, ভয় পেয়ে সিঁড়ি দিয়ে নেবে পালিয়ে আসে। আমি কিন্তু দাঁড়িয়েছিলাম সেখানে, এবং ওই নামে প্রথমত আমি নিচে দাঁড়িয়ে আছি, আর উনি এসছেন, একটা বিশাল লোক একটা। তার আগে আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কিন্তু এই সুবাদে তো আমি যাইনি। হ্যাঁ, কি ব্যাপার বলো বিপ্লব? তাই বললাম যে দেখুন, আমি এরকম দেশ পত্রিকায় দেখলাম যে আপনি এরকম একটা ছবি করছেন প্রতিদ্বন্দ্বী, সমস্ত নতুন ছেলে মেয়ে নিয়ে, তো আমি সেখানে কাজ করতে চাই। একবারে ওপেনলি বলেছিলাম, দিস ইজ এ সেলসম্যানশিপ। সেলসে চাকরি করতাম, তখন প্রোডাক্ট বিক্রি করতাম। এবার মনে হলো নিজেকে প্রোডাক্ট হিসেবে লোকের কাছে বিক্রি করতে হবে আমাকে। তা বললেন যে দেখো, মোটামুটি ভাবে সবই ঠিক হয়ে গেছে, একটা ছোট্ট চরিত্র আছে। ইটস অলরাইট, নো প্রবলেম ফর মি, কারণ আমি আপনার ছবিতে কাজ করছি, আমি তো অন্য কারোর ছবিতে কাজ করতে আসিনি। আপনার মতো একটা মহান পরিচালকের ছবিতে কাজ করছি, সেখানে যত ছোটই হোক আর যাই হোক, সেটা কিন্তু আমার প্রয়োজন বলে আমি মনে করি, করলে ভালো লাগবে। আপনি যদি নেন আমার পক্ষে ভালো হয়। মানিকদা শুনেছিলেন, কাজ করেছিলাম। আমার যতদূর মনে পড়ে 1970 সালের 16ই এপ্রিল ইন্দ্রপুরী স্টুডিওতে ঢুকে ডান দিকে যে ফ্লোরটা, আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই, এবং সেই আমার ক্যামেরার শট নেবার জন্য ক্যামেরার পেছনে ছিলেন সত্যজিৎ রায়। তো এটা কম গর্বের কথা নয়, ডেফিনেটলি গর্বের কথা। রবিদা বলতেনও তাই, যে কেউ যদি বলবি সবাই যেখানে পৌঁছতে চায়, আমরা শুরু করেছি সেখান থেকে, ফলে এরপর আর আমাদের যাওয়ার কিছু নেই। তো আমার মনে আছে, এখন আমার প্রথম ডায়ালগ ছিল, আমরা ওই শেষ দৃশ্যে ছিলাম, ইন্টারভিউ দিতে এসছি। তা আমার ডায়ালগ ছিল, ওই ক্লার্ক ভদ্রলোককে বলছি সব অ্যাপ্লিকেশন জমা দিয়ে, রিসিপ্ট যেগুলো দেয় দিয়ে, ইন্টারভিউ কি ভেতরে ভেতরে হয়ে গেছে স্যার? হ্যাঁ। এই এটা মানিকদা বলেই দিয়েছিলেন, এটা ছিল না স্ক্রিপ্টে, কিন্তু মানিকদা বলেছে এটা বলো পরে। তো যাই হোক, সেই প্রথম ক্যামেরার সামনে, তারপর আমি মনস্থিত্ব করেইছিলাম যে এই থেকেই কিন্তু পয়সা রোজগার করব, কিন্তু সেই ছবিটা করে যে পয়সা পেয়েছিলাম তাতে ভীত হয়ে পড়েছিলাম আর কি, বলা উচিত নয়, ভীত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই করতে করতেই কিন্তু লোকের দরজায় ঘুরে ঘুরে, ডিরেক্টররা যদি আমাকে অগাস্ট মাসে যেতে বলতো, আপনি অগাস্ট মাসে এসে দেখা করবেন, আমি জুলাই মাসে চলে যেতাম। কি আপনাকে আমি বললাম না কবে বলেছিলাম? না, আপনি বলেছিলেন অগাস্ট মাসে, কিন্তু আমি যাচ্ছিলাম এখান দিয়ে, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে চাই। এইভাবেই আমি আস্তে আস্তে লোকের কাছ থেকে জোর করে, প্রায় বলা যেতে পারে, চরিত্রগুলো ছিনিয়ে নিতে চেষ্টা করলাম। সলিল দত্ত মহাশয়ের সঙ্গে আলাপ হলো, দিলীপ মুখার্জি যাত্রিক গোষ্ঠী, তার বাড়ি ছিল এখানে লেক টেরাসে, সেখানে যেতাম। দিলীপ বাবু আমাদের পাড়াতে ব্যাডমিন্টন খেলতে আসতেন, সেখান থেকে যোগাযোগ করতে 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 আস্তে আস্তে কিন্তু ছবির জগতে ঢুকতে পারি। এবং আমার যে ছবিতে যে মূল ব্যাপারটা, অর্থাৎ যেভাবে আপনারা এতদিন ধরে দেখতে অভ্যস্ত ছিলেন, সেইটা কিন্তু হয় অনেক পরে প্রভাত রায় প্রতিকার ছবি থেকে। কিন্তু
প্রতিকার ছবি থেকে। যাই হোক, সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলাম 70 সালে শুটিং করেছিলাম, আর পরবর্তীকালে তার সঙ্গে কাজ করি আবার জয় বাবা ফেলুনাথ ছবিতে। আপনি কতদিন আছেন? বছর 20, সেই 57 থেকে। ভালো লাগে, অভ্যেস হয়ে গেছে আর কি। থ্যাংকস। আপনার পজিশনটা যে একটু ঢিলে, সেটা বুঝতে পারছেন বলে এই আর নতুন করে বোঝবার কি আছে বলুন? আমি তো এখনকার কেউ নই, জাস্ট ঘোষাল বাড়িতে আশ্রিত। তবে গণেশ চুরি করার ইচ্ছে থাকলে আমি অনেক আগেই করতে পারতাম, সেই সুযোগও আমার ছিল। আমার তো নতুন করে অবস্থা কিছু খারাপ হয়নি যে হঠাৎ টাকার দরকার পড়বে। সেটা আর কারো হয়েছে কি? মাফ করবেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। বললে আপনার পজিশন যদি একটু ইমপ্রুভ করে, তাহলে না বলাটা বোকামি। ভুলে যাবেন না, চুরি করার সুযোগ এবং কারণ দুটোই আপনার ছিল। কারণ এই নির্বাসন থেকে মুক্তি। কিছু বলার থাকলে বলে ফেলুন, তারপর সত্য মিথ্যে যাচাই করার ব্যাপারটা তো আমার। মানে উমানাথ বাবুর ব্যবসার অবস্থা কিন্তু ইদানিং ভালো যাচ্ছে না। আপনি খোঁজ খবর করলেই জানতে পারবেন। আর সেই সুযোগও তো আপনার রয়েছে মিস্টার মিত্তির। চলুন। এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে কাজ করতে গিয়েই আমার জীবনের একটা ব্যক্তিগত জীবনে একটা হয়, আমি বিয়ে করি। আমার একমাত্রই পত্নী আর কি, দীপ্তি চট্টোপাধ্যায়, তার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হই। এবং ইন্টারেস্টিং ঘটনা যেটা, সেটা হচ্ছে আমি যখন আউটডোরে গেছি, বেনারসে প্রথম ছিল আমাদের জয় বাবা ফেলুনাথ আউটডোর, বেনারসে ছিল। বেনারসে যখন আউটডোরে গেছি তখন মানিকদার স্ত্রীও গেছেন, তার কাছে আমি এইটা স্বীকার করি। কারণ তার আগে মানিকদা কিন্তু আমাদের দুজনের প্রেম পর্বটা কয়েকটা জায়গায় দেখে ফেলেছিলেন। গাড়ি করে যেতে যেতে আমরা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি, এটা মানিকদা দেখে ফেলেছিলেন। পরে অনেক জায়গায় পরিহাস চলে বলেও ছিলেন সেগুলো। তো মানিকদার স্ত্রীকে আমি জানাই যে এরম ব্যাপার, আপনি যদি একটু বেনারসিটা কিনে দেন তাহলে ভালো হয়। এবং বিয়ের যে বেনারসিটা ও পড়েছিল সেটা মানিকদার স্ত্রীর কিনে দেওয়া, বৌদির কিনে দেওয়া। বিয়ের দিন সকালবেলা তারা এসেছিলেন, সন্ধ্যেবেলা আসতে পারেননি, মানে আসতে পারবেন না বলেই ছিলেন। সকালবেলা আমার মামার বাড়ি থেকে বিয়ে হয়, সকালবেলা তারা এসেছিলেন। এবং বিয়ের দিন আরও অনেকে, কয়েকজন আমার বন্ধু বান্ধব যারা ছবি এবং নাটকের সঙ্গে জড়িত, বরুণ দাশগুপ্ত, রুমা দাশগুপ্ত, সোমা মুখার্জি, এরকম সকলের সঙ্গে তো খুব একটা তখন আমার অতটা যোগাযোগ হয়নি। বিপ্লব অ্যাকচুয়ালি অভিনেতার থেকে মানুষ হিসেবে আমার কাছে অনেক বড়, কারণ ওর মধ্যে একটা সহানুভূতিশীল মন সবসময়ই কাজ করে সব কিছুর পেছনে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, যেটা ও করতে চায়, যেটা করব করে দেখাবো, এই জিদটা ওর হয়তো জন্মগত। এবং আমি এটা আজ দেখে আসছি, গত 40 বছর ধরে এটা দেখছি এবং প্রতি মুহূর্তে অনুভব করছি। জীবনের এই প্রান্তে আমরা দুজনে একসঙ্গে কাটিয়ে এসেও এখনো যে অসম্ভব সংগ্রাম করে যাবার প্রবণতা, এবং তার মধ্যে দিয়ে যে মানুষ হিসেবে লোককে পাশে দাঁড়ানো, পাশে পাবার যে একটা অসম্ভব চেষ্টা, এটাই আমাকে হয়তো ওকে সাহায্য করার জন্যে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করছে। অভিনেতা হিসেবেও সত্যি এত বড় অভিনেতা, ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে ওকে যেভাবে অভিনয় করানো গেছে, সেই জায়গা থেকে ও সুন্দরভাবে বেরিয়ে এসেছে। বিশেষ করে শকুনির পাশায় শকুনির চরিত্র, এর যে ভার্সেটালিটি ওর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে, এটা হয়তো অনেকেই দেখেছে এবং বুঝতেও পারবে। আমার কাছে বিশেষ করে শকুনির পাশায় শকুনির চরিত্র। কৃষিতে স্বনির্ভর রাজ্য পশ্চিমবঙ্গ, শিল্পে অগ্রসর রাজ্য পশ্চিমবঙ্গ। দুই ক্ষেত্রের মেলবন্ধনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উল্লেখযোগ্য নজর ও গুরুত্ব দিয়েছেন রাজ্য সরকার। আগ্রহী ব্যক্তি ও
গোষ্ঠীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ ও বিপণনের জন্য রাজ্য সরকারের একাধিক কর্মশালা চালু। সবজি, মশলা, ফুল ও ফল চাষে উৎসাহ দানের সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ফুটপাত তৈরির কাজ চলছে। ঘরে ঘরে হোক খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য ভাণ্ডার হোক সমৃদ্ধ, বাড়ুক উপার্জন। খাবোটা কি? বিস্কুটের রাজা থাকতে চিন্তা কিসের রে? বিস্কুটের রাজা? রাজা বিস্কুট। বলছো? আচ্ছা, বিগ বি। এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। আপনার সঙ্গে আরো কিছু কথা ছিল, তাই বসলাম। শুনলাম হৈম এসেছে। আমার কাছেও বেশি খবর ছিল যে সুইসাইড করেছে মুম্বাইতে গিয়ে। হৈম আসেনি। এসেছে, মোহন দেখেছে। দেখুন ঠাকুর মশাই, কবেকার কোন কেস চাইছে তার খেসারত কিন্তু আমি এখন আর দিতে পারবো না। আমার সংসার আছে, বাচ্চা আছে, বিজনেস আছে। সবচেয়ে বড় কথা, এই অঞ্চলে আমার একটা সম্মান আছে। ডাকুন হৈমকে। দেখো, তোমার কোনো কিছু থাকাতেই তো আমরা কোনো বাধা দিইনি। তাহলে তুমি আমাদের বাড়িতে এসে। এ বাড়িটাও আমার লোকের কাছে বাধা রয়েছে ঠাকুর মশাই। ভালো কথা বলছি, হৈমকে ডেকে দিন। এইভাবেই পেশাদারিত্ব গ্রহণ করতে শুরু করি, অর্থাৎ অভিনয় করে টাকা রোজগার এই প্রথম শুরু করলাম আর কি। এবং তখন আস্তে আস্তে যে পরিস্থিতি, তাতে মনে হয় যে এবার যদি একটা থিয়েটার পাই, পেশাদারি থিয়েটার, তাহলে হয়তো মাসে একটা ফিক্সড টাকা আমি পেতে পারবো। সেই সুবাদে শৈলেন মুখার্জি, স্বর্গত শৈলেন মুখার্জি খুবই স্নেহপ্রবণ ছিলেন এবং সকলেরই ভালো করেছেন তিনি। তাকে আমি জানাই এই কথাটা। এবং সেই সময় সরকারি নাতে একটি নাটক চলছিল, স্বদেশী নাটক। নাটকটার নাম ভুলে যাচ্ছে, অগ্নি কি একটা নাম ছিল। তো সেটাতে উনি নিয়ে যান, সমর মুখার্জি ছিলেন ডিরেক্টর। আমি একটা ব্রিটিশ সাহেবের চরিত্র করি, টর্চারের ব্যাপার ছিল আর কি। সেখানে কালিদা ছিলেন, অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন। তো কালিদা জানতেন যে আমার বহুরূপী ব্যাকগ্রাউন্ডটা কালিদা জানতেন। কালিদা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন চরিত্রটা দেখে। পরবর্তীকালে ওখানে আবার যোগদান করি সম্রাট ও সুন্দরী নাটকে। সেই সময় আবার আর একটা মুশকিল, তপনবাবু সবুজদ্বীপের রাজার জন্য আমাকে সিলেক্ট করে। সবুজদ্বীপের রাজা যারা দেখেছেন তারা জানেন, তোতলার ওই চরিত্রটা। তো 1 মাস আমাকে আউটডোরে থাকতে হবে আন্দামানে। তো তপনদা বলেছিলেন যে তুমি তো নতুন নাটকে জয়েন করেছো, তুমি কি পারবে? আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম হ্যাঁ। তপনদা বললেন যে তুমি এত তাড়াতাড়ি চটজলদি সিদ্ধান্ত নাও কি করে? এখন চটজলদি সিদ্ধান্ত নিই এই কারণে, আমি ওখানে গিয়ে বলবো আমাকে 1 মাস ছুটি দিতে। যদি তারা ছুটি না দেয়, চাকরি ছেড়ে দেওয়ার দায়িত্বটা আমার। অর্থাৎ আমি তখনই একটা তুলনামূলক বিচার করতে শুরু করেছিলাম যে কোনটাতে পা দিলে আমার পক্ষে সুবিধে হতে পারে, আমার ভবিষ্যৎ জীবনের পক্ষে সুবিধে হতে পারে, আমার পেশাদারিত্বর দিক থেকে সুবিধে হতে পারে। সেটা তখন থেকে একটা সূক্ষ্ম বিবেচনা করছিলাম, বিচার বিবেচনা। এবং 1 মাস তারা অপেক্ষা করেছিলেন। 1 মাস বাদে আমি আবার সম্রাট ও সুন্দরী নাটকে যোগদান করি আর কি। পরবর্তীকালে ভানুদার সঙ্গে কাজ করেছি জয়মা কালী বোর্ডিং নাটকে। পার্থপ্রতিম চৌধুরী মহাশয়রা নাটক করতেন রাজবধূ বলে, বসন্তদা ছিলেন সেখানে। আমার জীবনের এইগুলো মানে দুষ্প্রাপ্য বলা যেতে পারে, হয়ে গেছে, কাকতালীয়ভাবে হয়ে গেছে। এবং আমি হয়তো ভালোবাসতাম বলে
বসন্ত চৌধুরী, রবীন মজুমদার, এই দুজন মহান মানুষের সঙ্গে আমি কাজ করেছি নাটকে তাদের জীবনের শেষকালে এসে। চলচ্চিত্রে প্রথম উল্লেখযোগ্য ছবি করি স্বর্গত পূর্ণেন্দু পত্রী মহাশয় ছেড়াতম সুখ। আমি, শ্যামল সেন, রঞ্জিত মল্লিক এবং নিয়মভূমিক চারটি ছেলে, সুমিত্রা মুখার্জি ছিলেন, নায়িকার অভিনয় করেছিলেন। এই প্রথম উল্লেখযোগ্য অভিনয়। পরবর্তীকালে আস্তে আস্তে গিয়ে উল্লেখযোগ্য অভিনয় বলতে গেলে প্রভাত রায় প্রতিকার ছবিতে উল্লেখযোগ্য অভিনয় করি। তারপর তো বললামই সত্যজিৎ রায়, জয় ফেরনাথ। এই প্রসঙ্গে তপন সিনহা সবুজ দ্বীপে রাজা আসছে, মৃণাল সেনের প্রথম ছবিতে অভিনয় করি একদিন প্রতিদিন। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি একটা পুলিশ ইন্সপেক্টরের চরিত্র করেছিলাম। তো জোড়াবাগান থানায় আমাদের শুটিং হচ্ছিল, একটা কেস সেরে এসে আমি বসেছি, কথা বলছি শ্রীলা মজুমদারের সঙ্গে। তো আমি খুব স্বাভাবিকভাবে, যারা সিগারেট খান আপনারা তারা জানেন যে সিগারেট আছে কি নেই এরকম পকেটটা হাত রায় আর কি। তো আমার যে কলিগ ছিল সে সিগারেটটা বাড়িয়ে দেয়। তো যাই হোক, মৃণাল নামায় পরে বলেছিলেন যে তুই কি কোনোদিন পুলিশে চাকরি করেছিস? জানাম না। তা বললো তোকে তো একদম পুলিশ, তুই যেরকমভাবে ব্যবহার করলি মনে হলো পুলিশের মতো। আমি বললাম যে আপনার মতো চোস্ত পাজামা আর পাঞ্জাবি যদি আমি পড়ি আমাকে মৃণাল সেনের মতো দেখতে লাগবে, আমি সেই ব্যবহারও করতে পারি। অনেক বছর আগে ডিডি ওয়ানেতে, তখন টেলিভিশন সবে এসছে এবং একটাই চ্যানেল ডিডি ওয়ানেতে, আশাপূর্ণা দেবী রচিত সুবর্ণলতা বলে একটি সিরিয়াল হয়। রাজা সেন তার পরিচালক ছিলেন। আমার আগের বাড়িতে রাজা যিনি প্রথম আসে ছাদেতে, রাজার মনে আছে কিনা জানি না, আমাকে যখন বলে যে আমি ভেবেছিলাম একটা স্বাভাবিক অন্য অন্য কিছু চরিত্র দেবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মেজো ভাইয়ের চরিত্রটা যে আমাকে দেবে এটা আমি আমার কাছে বিশ্বাসযোগ্যতা পাইনি তখন। কারণ আমি যে ধরনের কাজ করতে অভ্যস্ত আর কি, তখন একদম একচেটিয়া ভিলেনের চরিত্র করছি। রাজার এই দুঃসাহস আমাকে অবাক করে দিয়েছিল। এবং তারপরে আজ অব্দি আমার মনে হয়, এখনো পর্যন্ত আমার মনে হয় যত সিরিয়াল হয়েছে, যতগুলো সিরিয়াল হয়েছে, এগুলো তো খুব বেশি এপিসোড হতো না তখন, একটা ফিক্সড এপিসোডের মধ্যে দিয়ে যেতাম আমরা, যাতে করে গল্পটা বোঝা যেত। ১,৫০০, ২,০০০, ২,৫০০ এরম এপিসোড হতো না যাতে গল্প নেই কিছু। তো সেইখানে আমার মনে হয় আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা ওই চরিত্রটা অভিনয় করা, এবং সেটা রাজার পক্ষেই সম্ভব। রাজা করিয়ে নিয়েছিল, সাহস করে সে আমাকে ওই চরিত্রটা দিয়েছিল। তার জন্য আমি চিরকাল রাজার কাছে কৃতজ্ঞ থাকবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা বলতেও আমার দ্বিধা নেই। এবং সুবর্ণলতায় অভিনয় করে আমি পুরস্কারও পেয়েছি, প্রচুর প্রচুর পুরস্কার পেয়েছি। সব কাজ তো তোমার পছন্দের মধ্যেই চলে, এই কর্মটি আর আমার কাছে ফেলে রাখা কেন বাবু? ভাবছি এবার থেকে সব কাজ তোমার কাছেই যাবো। আর আসিও না বাবু। ও বকুল, এ সুনির্মল এসেছিল, তো সকালের কি কাজ আছে তোকে পড়াতে আসতে পারবে না, বললো বিকেলে আসো, বুঝলি? তাই বলে বকুল পড়া বন্ধ করিস কেন? যা নিচে গিয়ে পড়, আমি বেরিয়ে দিচ্ছি। বারণ শুনলে না, একটা অল্প বয়সী ড্যাবরা ছোড়ার কাছে ওই ঝিঙ্গি মেয়েকে পড়তে পারে। কতগুলো একটু ভদ্রলোকের মতন আগে তোমার ভদ্রলোক, একটা কেলেঙ্কারি যখন বাদিয়ে বসবে তখন ওই ভদ্রলোকেরা তোমার গায়ে পাট ছুড়বে। ঘি আর আমি পাশাপাশি রাখতে, বুঝলে? আমার কথা নয়, মহাজনদের কথা। আমার বকুলকে নিয়ে তোমার সে ভয় নেই। থাক, তোমার ভরসা নিয়ে তুমি থাকো। শোনো, মাকে টাকা পাঠিয়েছ? কাল পরশু না একবার গিয়ে দিয়ে আসবো। আর মায়ের কাশির ওষুধটা? সে হুঁশ আমার আছে। আচ্ছা সুবর্ণ, মাকে তো ওষুধ খাওয়ানো হচ্ছে, আর এদিকে নিজের ওষুধ তো যেমন তেমন পড়ে রয়েছে, আবার নিত্যি জ্বর হচ্ছে। একটা বাড়াবাড়ি করে আমার দুটো না বাড়ালে ভালো লাগছে না। না, ওষুধটা ঠিক মতো খাবে, এই বলে রাখলাম। তো পরবর্তীকালে সিরিয়াল হতে শুরু করে এবং সিরিয়ালে অভিনয় করি। এর মাঝখানে দুটো হিন্দি ছবি, ৩টে হিন্দি ছবিতেও কাজ করেছি। তার মধ্যে একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত বুদ্ধদেব দাশগুপ্তর বাঘ বাহাদুর বলে একটা ছবি, আর শক্তি সামন্ত আর প্রমোদ চক্রবর্তী মহাশয়ের দুটো ছবিতে কাজ করেছিলাম আর কি, হিন্দি ছবিতে। কিন্তু ওখানে থাকতে আমার খুব একটা আগ্রহ হয়নি, আমি তাই আবার ফিরে এসেছিলাম। তো এইভাবে ক্রমশ সিরিয়াল করতে 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 এক সময় আমার এই 1988-89 গিয়ে আমার মনে হয় যে আমি কেন
ছবি পরিচালনা করব না, এবং প্রায় তখন সমস্তটা নিজের টাকা দিয়ে আমি একটা ছবি পরিচালনা করি। প্রযোজনা আমার মায়ের নামে প্রোডাকশন ছিল, অনিতা প্রোডাকশন। অভিমন্যু বলে একটি ছবি করি, আমার জীবনের প্রথম নাটক অভিমন্যু বধ, প্রথম ছবি হচ্ছে অভিমন্যু। তো এই প্রথম ছবি করি। দ্বিতীয় ছবি করি প্রজাপতি বলে সমরেশ বসুর। তারপরে বিদ্রোহিনী বলে একটা ছবি করি, যেটাতে স্বরূপ দত্ত মহাশয় ছিলেন এক্সিকিউটিভ প্রডিউসার। এরপর আমরা আমি একটি ডিজিটাল ইংরেজি ছবি করি ডিজিটালি, এবং সেটাই বোধহয় প্রথম ভারতবর্ষে না হলেও কলকাতায় প্রথম ডিজিটাল ছবি বলে মনে হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছবিটা রিলিজ হয়নি এখানে, বিদেশে রিলিজ হয়েছে। কেন? প্রডিউসারই ছিলেন এনআরআই এক ভদ্রলোক। এই ভদ্রলোক একটা অদ্ভুত মানসিকতা। আমরা তো জানি যে পুরুষ মানুষের নানা ধরনের চরিত্রের রোগ থাকে অন্যান্য, কিন্তু আমার মনে হয় যে কোনো পুরুষ মানুষের বা যে কোনো মানুষের সবচেয়ে প্রধান চরিত্রের দোষ হচ্ছে কান পাতলা। এই ভদ্রলোকের হচ্ছে তাই। অগাধ পয়সা, প্রচুর পয়সা, কিন্তু ভীষণ কান পাতলা। যার কাছ থেকে যেটা শোনেন সঙ্গে সঙ্গে সেটা স্বীকার করে নেন। আমি ওই ছবিটার জন্য পিএলএস হোটেলে নিশিদিন কফি শপে শুটিং করেছিলাম। উনি আমেরিকা থেকে ফিরে এসে বললেন, আপনাকে আমি এখানে শুটিং করতে বললাম কলকাতায়, আপনি লন্ডনে গিয়ে শুটিং করলেন। মানে উনি বলছেন প্রযোজক, আর কোথায় আপনি দেখলেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে বিগ বেন টিক বেন দেখা যাচ্ছে সমস্ত। আমি চলুন তো পিএলএসে গেলাম। উনি পরিষ্কার দেখে বললেন, ও মা, আমাকে যে সবাই বললো এটা লন্ডনের বিগ বেন, যেটা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের একটা রয়েছে, ঘোরা রয়েছে। তো এরম হতে হতে লাস্ট আমি একটা ছবি করেছি চোর ভগবান বলে। সেটাও মানে অ্যাক্সিডেন্টালি ওনারই প্রযোজনা, ওনার ভালো লেগেছিল ছবিটা। ছবিটা মোটামুটি চলেছে, সেভাবে রিলিজ করানো হয়নি ছবিটা যদিও। তো ভবিষ্যতে তো ডেফিনেটলি মাঝখানে যাত্রাও করেছি। যাত্রা আর একটা জায়গা, রাতের পর রাত জেগে যাত্রা করেছি, 5 বছর এক ছুটি টানা যাত্রা করেছি। যাত্রা মজা লাগে, আমার বেশ মজা লাগে। এবং যাত্রার এখন কিন্তু অভিনয়ের ধরনটা অনেক পাল্টে গেছে। কয়েকটা দল ছাড়া বাদবাকি যে দল, অর্থাৎ আমি এবং অনেকে কয়েকটা দল আছে যেখানে কিন্তু সেই আমরা তদানীন্তন যাত্রার ঢঙে কথা না বললেও চলে। তবে হ্যাঁ, একটু বেশি চেঁচাতে হয়, চিৎকার করতে, অতগুলো মাইক থাকা সত্ত্বেও চিৎকার। আমি এই যে গলায় কথা বলছি, এই গলায় কিন্তু যাত্রার মঞ্চে কথা বলা যাবে না, চেঁচাতে হয়। আর ওই রাত্রিরে একটু ছুটাছুটি করতে হয়, এই আর কি। আদারওয়াইজ কিন্তু যাত্রার জীবনটাও ভালো। ভবিষ্যতে আরও ছবি করার প্ল্যান আছে। আমি সমরেশ মজুমদারের একটা গল্প, সমরেশদার সঙ্গে কথা হয়ে রয়েছে, গল্প নিয়েছি আর কি। সেটা স্ক্রিপ্টিং চলছে, খুবই সামান্য গতিতে, ধীর গতিতে এগোচ্ছে আর কি। নানা রকম প্ল্যানের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি ওটা। তো সেটা আমার মনে হয় একটা অনবদ্য গল্প। তো সেটা করার প্ল্যান রয়েছে, এবং ভবিষ্যতে আস্তে আস্তে আরও প্ল্যান আছে ছবি করার। এবং তার সাথে আমাদের যে ইন্ডাস্ট্রির যে ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধে আছে, সেখানেও যদি কোনো লোকের সঙ্গে যোগাযোগ করে আমরা এই দিকটাকে নিয়ে আসতে পারি, ইনফ্রাস্ট্রাকচারের দিকটাকে যদি বাড়াতে পারি। এবং ছবির ব্যবসা, আমার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে যে বিদেশে ছবির ব্যবসা, কারণ আমাদের 25-30 কোটি বাঙালি থাকে সারা পৃথিবীতে। তো সেখানে যদি আমরা 10 কোটি বাঙালির কাছেও পৌঁছতে পারি, 5 কোটি বাঙালির কাছেও পৌঁছতে পারি, তাহলেও যথেষ্ট। তো সেটা নিয়েও একটা আলোচনা চলছে, যাতে ছবিটা, কেন হিন্দি ছবি ইত্যাদি ইত্যাদি ছবি বিভিন্ন জায়গায় দেখানো হয়, তামিল ছবি শ্রীলঙ্কায় যায়, সব জায়গায়। আমাদের এই বাংলাদেশের একটা সমস্যা রয়েছে, জয়েন্ট ভেঞ্চার ছাড়া ওখানে ছবি যাবে না। তো আমি চেষ্টা করছি এই ধরনের ইন্ডাস্ট্রির কিছু সুবিধে যেটা পাই, যাতে সবাই মিলে আমরা অনুভব করতে পারি, সেই উপভোগ করতে পারি সেই সুযোগ সুবিধে। কারণ আমার তো বয়স হচ্ছে আস্তে আস্তে, নানাবিধ ভাবনা চিন্তা আমার রয়েছে, এবং সবকটা ভাবনা চিন্তাই কিন্তু ভালোর দিকে, খারাপের দিকে নয়। চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কতটা সফল হতে পারবো কিনা। আপনাদের আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই সফল হব। এতদিন ধরে আমি যে মানে এই চলচ্চিত্রে, নাটকে, যাত্রায়, সিরিয়ালে অভিনয় করে এসেছি, তার সার্থকতা হয়তো হবে, সার্থক হব আমি নিজে, যদি আমি এই জগৎটাকে আমার নিজের মতো করে এতদিন ভেবে যে কাজ করেছি, সেটা যদি আরও কিছু লোকের মধ্যে দিয়ে আমি ছড়িয়ে দিতে পারি লোকের মধ্যে, তাহলে আমি সেদিন নিজেকে এই জগতের একজন সত্যিকারের কর্মী হিসেবে নিজেকে চিহ্নিত করবো আর কি।